স্টুডেন্ট, আমরা ক্লাস 12 ইতিহাস পড়াচ্ছি। 4th অধ্যায় সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। আজকে তার 7ম পাঠ দেখো, সমাজ সংস্কার আন্দোলনের প্রভাবে সমাজ পরিবর্তন ও রূপান্তর। দেখো, অষ্টাদশ ও ঊনবিংশ শতক জুড়ে ভারতীয় সমাজে প্রচলিত বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ, কৌলিঙ্গ প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন প্রভৃতি কুপ্রথা সমাজের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথমে কয়েকটি দশক পর্যন্ত বিভিন্ন সমাজ সংস্কারক ও ধর্মীয় সম্প্রদায়কে বাংলা তথা ভারতের বিভিন্ন অঞ্চলে সমাজ সংস্কার আন্দোলনের প্রসার করে। এক, সমাজ সংস্কারের ফলশ্রুতি। সমাজ সংস্কার আন্দোলনের ফলে ভারতীয় সমাজে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ঘটতে শুরু করে। সমাজ সংস্কার আন্দোলনের ফলাফলগুলি নিচের সম্পর্কে আলোচনা করা দেখো। কুসংস্কার প্রবণতা হ্রাস। সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের ফলে ভারতীয় সমাজ থেকে বহু কুসংস্কার দূর হতে শুরু করে। ফলে বিভিন্ন সামাজিক কুসংস্কার, অন্ধবিশ্বাস, যুক্তিহীন অনুষ্ঠান, সর্বসতা প্রভৃতির বাদল শিথিল হতে শুরু করে। হীনমন্যতা দূর করে ভারতীয় সমাজ আবার আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়। দেখো, পাশ্চাত্য শিক্ষার প্রসার। বিভিন্ন সমাজ সংস্কার, ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্যোগ নিলে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারে গতি আসে। আলিগড় আন্দোলনের প্রভাবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের মানসিকতা তৈরি হয়। প্রয়োজনের তাগিদে সরকারও পাশ্চাত্য শিক্ষার উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে। ভারতের প্রাচীন শিক্ষার পরিবর্তে ক্রমে আধুনিক পাশ্চাত্য দর্শন, যুক্তিবাদ, গণতন্ত্র, মানবতাবাদ, বিজ্ঞান প্রভৃতি শিক্ষার প্রসার করতে শুরু করে। বৌদ্ধিক বিকাশ। সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের প্রভাবে ভারতীয় সমাজ জীবনে বৌদ্ধিক ও সাংস্কৃতিক চেতনার দ্রুত বিকাশ ঘটতে শুরু করে। ভারতীয় সমাজে আধুনিকতা, যুক্তিবাদ ও নব ধর্মীয় মতবাদ ক্রমে জনপ্রিয় হতে শুরু করে। পাশ্চাত্য মতাদর্শের প্রভাবে ভারতের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতির সার্বিক অগ্রগতি শুরু হয়। জাতীয়তাবাদের বিকাশ। পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে ভারতের শিক্ষিত মধ্যবর্তী শ্রেণীর উত্থান ঘটে। প্রগতিশীলতার প্রতীক এই মধ্যবর্তী শ্রেণীর মাধ্যমে ভারতের জাতীয়তাবাদের বিকাশ ঘটে। জাতীয়তার উদ্বুদ্ধ মধ্যবর্তী শ্রেণী বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি প্রতিষ্ঠা করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে করতে শুরু করে। জাতীয় চেতনার প্রসার ঘটলে বিভিন্ন ভাষা জাতীয়তাবাদী সাহিত্যের বিকাশ ঘটে। নারী প্রগতি। সমাজ সংস্কার আন্দোলনের ফলে ভারতের দীর্ঘকাল নির্যাতনের শিকার নারী সমাজ অনেকটা মুক্তি পায়। অশিক্ষা, কুশিক্ষা, কন্যা সন্তান হত্যা, বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, পর্দা প্রথা, পণ প্রথা প্রভৃতির বিরুদ্ধে সমাজ সংস্কারগণ ধারাবাহিক প্রচার চালিয়ে সমাজকে সচেতন করে তোলেন। নারীরা শিক্ষার অঙ্গনে আসতে শুরু করলে সমাজে দ্রুত তার সদর্থক প্রভাব পড়ে। দেখো, ব্রিটিশ সরকারের ভূমিকা। ব্রিটিশ সরকার প্রথম দিকে ভারতীয় সমাজে প্রচলিত কুসংস্কার সম্পর্কে উদাসীন থাকলেও সংস্কার আন্দোলনের চাপে তারা এ বিষয়ে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ নিতে এবং আইন প্রণয়ন করতে বাধ্য হয়। যেমন শিশু হত্যা রোধ। ভারতীয় হিন্দু সমাজে দীর্ঘকাল ধরে গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, রাজপুতানা, মধ্য ও পশ্চিম ভারতের দারিদ্র্য পীড়িত রাজপুত, জাট ও মেওয়াট জাতিগোষ্ঠীর মধ্যে শিশু কন্যা হত্যার মতো কুপ্রথা প্রচলিত ছিল। 1795 থেকে 1795 এবং 1802 খ্রিস্টাব্দে সরকার আইন পাশ করে এই দু ধরনের শিশু হত্যা নিষিদ্ধ করেন। 1804 খ্রিস্টাব্দে আইন দ্বারা নববিজিত অঞ্চলগুলিতে এই আইন প্রসারিত হয়। সতীদাহ প্রথা রদ। ভারতীয় সমাজে দীর্ঘকাল ধরে প্রচলিত সতীদাহ প্রথা নিবারণের জন্য সরকার সক্রিয় ভূমিকা গ্রহণ করে। 1812, 1815 এবং 1817 খ্রিস্টাব্দে কতগুলো বিধিনিষেধ প্রণয়ন করে সরকার এই প্রথা নিয়ন্ত্রণে সচেষ্ট হন। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর 14 নং 17 নং রেগুলেশন আইন দ্বারা বাউলার্ড লর্ড উইলিয়াম বেন্টিং এই অমানবিক প্রথা রদ করেন। 17 নং রেগুলেশন আইন আর কি। এই আইনে সতীদাহ প্রথা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষিত হয়। বিধবা বিবাহ আইন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে প্রচলিত বাল্য বিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধে এবং বিধবা বিবাহের পক্ষে এক আন্দোলন গড়ে তোলেন। রক্ষণশীল নেতাদের প্রতিরোধ সত্ত্বেও বাউলার লর্ড আলসির আমলে 1856 খ্রিস্টাব্দে 26 জুলাই বিধবা বিবাহ আইনসম্মত বলে ঘোষণা করা হয়। এবার দেখুন, নরবলি প্রথা রদ। বাউলার লর্ড হার্ডিঞ্জ উড়িষ্যার খোন্দ উপজাতিদের মধ্যে নরবলি প্রথার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তার এই উদ্যোগ বিশেষ সফল হয়নি। পরবর্তীকালে 1847 এবং 1854 খ্রিস্টাব্দে সরকারি কর্মচারীদের বিশেষ উদ্যোগে এই অমানবিক প্রথার অবসান ঘটানো সম্ভব হয়। দাসত্ব প্রথা রদ। প্রাচীন কাল থেকে ভারতীয় সমাজে দাসত্ব প্রচলন ছিল। লর্ড আকল্যান্ড 1843 খ্রিস্টাব্দে এক আইনের মাধ্যমে এই প্রথার অবসান ঘটান। এবার দেখো, গ্রামীণ এলিট সম্প্রদায়ের প্রসারণ আর কি। 19 শতকে ভারতে একদিকে যেমন ব্রিটিশ সাম্রাজ্যের ক্রমাগত প্রসার করতে থাকে, অন্যদিকে তেমনি দরিদ্র কৃষকদের উপর সংস্কার ও শোষণের মাত্রা ক্রমাগত চাপ বাড়িয়ে চলে। দরিদ্র কৃষকদের উপর রাজস্বের বোঝা বিপুল পরিমাণে বৃদ্ধির ফলে তারা দুর্দশা সহ্য সীমা ছাড়িয়ে যায়। সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া বিভিন্ন ধরনের করের অর্থ পরিশোধ করতে গিয়ে তারা তার ধনী মহাজনের কাছে উচ্চ সুদ অর্থে ঋণ নিতে বাধ্য হয়। এভাবে ঔপনিবেশিক ভারতের গ্রাম জীবনের সুদকর মহাজন শ্রেণীর দ্রুত প্রসার ঘটে। এসব ঋণদাতা ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন পতিদার, সাউকার, মধ্যস্বত্বভোগী প্রমুখ। মহাজনরা ক্রমে গ্রাম জীবনে এলিট বা উচ্চপতি শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে। মহাজন শ্রেণীর ব্যাপক প্রসারের ফলে গ্রামীণ অর্থনৈতিক কাঠামোয় যে পরিবর্তন ঘটে তা গ্রাম সমাজের প্রচলিত কাঠামোর ফাটল সৃষ্টি করে। দেখো, পাতিদার। মোগল সাম্রাজ্যের পতনের ফলে গ্রামীণ প্রশাসন ও রাজস্ব ব্যবস্থা ভেঙে পড়ে।
এবং অরাজকতার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ঔপনিবেশিক ব্রিটিশ শক্তি ভারতের বিভিন্ন স্থানীয় মোড়ল ও আধিপত্যকারী সম্প্রদায়ের সঙ্গে যোগসূত্র গড়ে তুলতে রাজস্ব আদায় সচল রাখার উদ্যোগ নেন। গুজরাট এমন একটি স্থানীয় মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায় ছিল পতিদার। গ্রামের যৌথ ভূমি পতি নামে পরিচিত ছিল। ভূমির রাজস্ব আদায়কারীগণ পতিদার নামে পরিচিত হন। গুজরাটে কুনবিরা সাধারণত এই পতিদার হিসেবে দায়িত্ব পালন করত। পতিদাররা প্যাটেল উপাধি গ্রহণ করত, যার অর্থ গ্রামের প্রধান। কৃষিকাজ দেখো, ব্রিটিশ শাসনকালে গুজরাটে গ্রামীণ সমাজের প্রধান বা মোড়লরা সাধারণভাবে পতিদার নামে পরিচিত ছিল। আর্থসামাজিক ক্ষেত্রে গুজরাটের পতিদাররা পূর্বে কোলি নামে সেখানকার একটি যোদ্ধা সম্প্রদায়ের সমগোত্রীয় ছিল। পরে ব্রিটিশরা ভারতের ভূমি বন্দোবস্তের প্রচার করলে পতিদাররা কৃষির সঙ্গে যুক্ত হয়ে যথেষ্ট উন্নতি ঘটায়। তারা ছিল মোটামুটি সচ্ছল কৃষক সম্প্রদায়। 1860-এর দশকের পর থেকে সঠিক ফসলের উৎপাদন, উন্নত কৃষি কৌশল, শস্য রপ্তানি ব্যবস্থায় পতিদার সম্প্রদায় যথেষ্ট উন্নতি ঘটায়। 1931 খ্রিস্টাব্দে ভারতের আদমশুমারিতে পতিদারদের একটি পৃথক সত্তা হিসেবে চিহ্নিত করা হয়। খাজনা আদায়কারী, ব্রিটিশ সরকার দাক্ষিণাত্যের মুম্বাই প্রেসিডেন্সিতে রাওয়াতুবারি ভূমি ব্যবস্থা চালু করলে খাজনা আদায়ের দায়িত্ব পায় পতিদাররা। পতিদাররা গ্রামের সমগ্র কৃষকদের থেকে আদায় করা রাজস্ব সরকারের হাতে তুলে দিত। এর ফলে তারা সরকারের সুনজরে আসে এবং আর্থসামাজিক অবস্থার উন্নতি করে শীঘ্রই গুজরাটের গ্রামীণ সমাজে এলিট গোষ্ঠী হিসেবে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়। গুজরাট ছাড়াও প্রতিবেশী মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের নির্দিষ্ট কিছু কিছু অঞ্চলে পতিদারদের অস্তিত্ব ছিল। শোষণ, ব্রিটিশ সরকারের ভূমি রাজস্বের হার যথেষ্ট বেশি ছিল। এই রাজস্ব মেটাতে দরিদ্র কৃষকরা সর্বশান্ত হতো। দরিদ্র কৃষকরা সরকারের খাজনা পরিশোধ করার উদ্দেশ্যে পতিদারদের কাছে উচ্চ হারে ঋণ নিতে বাধ্য হতো এবং ঋণের জালে জড়িয়ে পড়তো। কৃষকদের উপর শোষণ করে পতিদাররা শীঘ্রই বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে ওঠে। গ্রামীণ সমাজে ভাঙন, গুজরাটের গ্রামীণ সমাজে পতিদার সম্প্রদায় যথেষ্ট অর্থ সম্পদের মালিক হয়ে উঠলে তারা সাধারণ দরিদ্র সম্প্রদায় থেকে দ্রুত সমাজের উচ্চতর শ্রেণী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এর ফলে পূর্বেকার গ্রামীণ সমাজে ভাঙন দেখা দেয়। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরবর্তীকালে গুজরাটের পতিদার বিরোধী শোষিত সম্প্রদায়গুলো উপলব্ধি করেছিল যে পতিদাররাই হল সেখানকার কংগ্রেস সরকারের ভিত্তি। পতিদারদের এই কংগ্রেস ঘনিষ্ঠতার ফলে পতিদার বিরোধী সম্প্রদায় স্বতন্ত্র পার্টি সমর্থকে পরিণত হয়েছিল। অবশ্য পরবর্তীকালে গান্ধীজির নেতৃত্বে উভয় সম্প্রদায় জাতীয় আন্দোলনকে শক্তিশালী করেছিল। সাউকার, দাক্ষিণাত্যের মুম্বাই প্রেসিডেন্সি সরকার ভূমি রাজস্বের ব্যবস্থা চালু করে প্রত্যেক কৃষকদের উপর পৃথকভাবে খাজনার পরিমাণ ধার্য করে। কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের দায়িত্ব দেওয়া হয় গ্রামের প্যাটেল বা মোড়লদের হাতে। সরকার কৃষকদের উপর যে উচ্চ হারে রাজস্ব নির্ধারণ করেছিল তা দরিদ্র কৃষকদের দেওয়ার ক্ষমতা ছিল না। এর উপর খাজনা আদায়কারী মোড়লরা বিভিন্ন কৌশলে নানা উৎপাদনের মাধ্যমে কৃষকদের কাছে অতিরিক্ত রাজস্ব আদায় করত। ফলে সরকার ও প্যাটেল এই দুই শোষকের কবলে পড়ে কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। সরকার ও প্যাটেলদের খাজনা অন্যান্য অর্থ পরিশোধ করতে গিয়ে দরিদ্র কৃষকরা মহাজনদের কাছে উচ্চ সুদে অর্থ ঋণ নিতে বাধ্য হয়। দাক্ষিণাত্যের এই সুদখোর মহাজন শ্রেণী সাউকার নামে পরিচিত। সাউকারদের পোশাক, কৃষক ঋণ গ্রহণের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেলে দাক্ষিণাত্যের প্রতিটি গ্রামে সর্বত্র সাহুকারদের অসংখ্য মহাজনী প্রতিষ্ঠান গড়ে ওঠে। সুদ গ্রহণের বিনিময়ে কৃষকদের জমির দলিলপত্র সাহুকারের কাছে বাধা পড়ে থাকত। ফলে কৃষকদের জীবন জীবিকার উপর সাহুকারদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সাহুকারদের শোষণ, সাহুকাররা কৃষককে 35 থেকে 60% হারে ঋণ দিত। এজন্য কৃষককে আরও তার জমি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী সাহুকারের কাছে জামিন বা বন্ধক রাখতে হতো। কৃষকদের পক্ষে এই ঋণ পরিশোধ করা সম্ভব হতো না। ফলে ঋণের দায়ে কৃষকদের জমি জমা এমনকি মা বোনের সম্ভ্রমও সাহুকারদের কাছে বাধা পড়ে যেত। দাক্ষিণাত্য বিদ্রোহ, 1865 খ্রিস্টাব্দের পর দাক্ষিণাত্য কৃষি পণ্যের মূল্য যথেষ্ট হ্রাস পেলে কৃষকদের খুবই ক্ষতি হয়। পরবর্তী কয়েক বছর ভয়ঙ্কর অজন্মার ফলে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে কৃষকরা খাজনা ও মহাজনের ঋণের সুদ পরিশোধ করতে ব্যর্থ হলে সাহুকাররা আদালতের সাহায্য নিয়ে কৃষকদের জমি ও বাড়ির দখল নিতে শুরু করে। সাহুকারদের তীব্র শোষণে জর্জরিত হয়ে দরিদ্র কৃষকরা তাদের বিরুদ্ধে 1874 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে পুনা জেলায় কারদ গ্রামে বিদ্রোহ শুরু করে। দাক্ষিণার বিস্তৃত অঞ্চলে দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং 1875 খ্রিস্টাব্দে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। এই বিদ্রোহ সাহুকার বিরোধী দাঙ্গা বা দাক্ষিণাত্য বিদ্রোহ নামে পরিচিত। অবশ্য পুলিশ ও সেনাবাহিনীর তীব্র দমনীতির ফলে শেষ পর্যন্ত বিদ্রোহ ব্যর্থ হয়। এবার দেখো অর্থ লগ্নিকারী ও মধ্যস্বত্ব ভোগী। ভারতের সুপ্রাচীন কাল থেকে সুদের কারবারের প্রথা প্রচলিত ছিল। মহাজন ও মধ্যস্বত্ব ভোগীদের মাধ্যমে 19 শতকে ভারতের গ্রামীণ সমাজে এই কারবার যথেষ্ট সুপ্রতিষ্ঠিত হয়। এই সময় বণিক, ধনী কৃষক, যোদ্ধা, জমিদার প্রমুখ ভারতের গ্রামীণ সমাজের মহাজনী কারবারের সঙ্গে যুক্ত ছিল। এরা দরিদ্র কৃষকদের কৃষি উৎপাদন, খোরাকি, উৎসব অনুষ্ঠান প্রভৃতি প্রয়োজনে নগদ অর্থ বা শস্য ঋণ দিত। বিভিন্ন মহাজনী সম্প্রদায়, মহাজনরা জোট বেঁধে বসবাস করত। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে খত্রি, গুজরাটে বানিয়া, রাজস্থানে মারোয়ারি, তামিলনাড়ুতে চেট্টিয়ার, বাংলার সাহা ও বণিক প্রভৃতি সম্প্রদায় মহাজনী কারবারে যুক্ত ছিল।
পরিসংখ্যানের অভাব দেখো। বিভিন্ন সূত্রে মহাজনী কারবারের কথা জানা যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মহাজনদের কারবার চলতে খুব গোপনে, লিখিত নথিপত্র না রেখে একান্ত মৌখিকভাবে। ফলে মহাজনদের সঠিক সংখ্যা এবং তাদের নিয়োজিত মূলধনের পরিমাণ প্রভৃতি বিষয়ে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায় না। সুদের হার দেখো, ভারতে মহাজনরা গ্রামীণ কৃষকদের কাছ থেকে 50 থেকে 300% পর্যন্ত হারে সুদ আদায় করত। অর্থনৈতিক কারণে গ্রামীণ শ্রেণীর ভাঙন। 19 শতকে ভারতের কৃষক সমাজে ধনী কৃষকরা প্রচুর ভূসম্পত্তির মালিক হয়ে ওঠে এবং তাদের হাতে বিভিন্ন উপায়ে বিপুল পরিমাণ অর্থ সম্পদ সঞ্চিত হয়। এই উপায়গুলো ছিল: এক, তারা প্রচুর পরিমাণে উর্বর জমির মালিক ছিলেন এবং সেই জমিতে চাষবাসের মাধ্যমে তারা প্রচুর অর্থ উপার্জন করতেন। 2, পতিত জমিকে চাষের আওতায় এনে তারা কৃষি উৎপাদন বৃদ্ধি করতেন। 3, তারা বাণিজ্যিক অর্থকরী কৃষি পণ্য উৎপাদন করে প্রচুর অর্থ উপার্জন করতেন। 4, তারা কখনো কখনো তারা নিজেদের চাষের জমি ভাড়া দিয়ে অর্থ উপার্জন করতেন। 5, কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ধনী কৃষক তাদের কৃষি জমি একত্রিত করে কৃষি খামার গড়ে তুলতেন এবং সেই জমি মজুর দিয়ে চাষ করিয়ে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে শস্য উৎপাদন করতেন। 6, তারা বিভিন্ন উপায়ে উপার্জন করা অর্থ দরিদ্র কৃষকদের চড়া সুদে ঋণ দিতেন। এবার দেখো কৃষকদের শ্রেণীভেদ। মহাজনী কারবার ও ধনী কৃষকদের অর্থনৈতিক শোষণের ফলে ভারতের গ্রামীণ কৃষি সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। 1 হচ্ছে ভূমির মালিকানার অধিকারী ধনী কৃষক, 2 ভাগ চাষী এবং 3 হচ্ছে ভূমিহীন কৃষক মজুর। এক, ধনী কৃষক দেখো, ধনী কৃষকরা বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে উঠেছিল। এই অর্থ সম্পদ তারা মহাজনী কারবার নিয়োজিত করে দরিদ্র কৃষকদের ঋণ দেয়। ব্রিটিশ ভারতে মহাজনী কারবার সঙ্গে যুক্ত লোকের সঠিক সংখ্যা জানা মুশকিল হলেও অনুমান করা হয় যে যথেষ্ট সংখ্যক মানুষ এই কারবার সঙ্গে যুক্ত ছিলেন। গ্রামীণ কৃষকদের সংগৃহীত ঋণের অন্তত 75% মহাজনদের কাছে আসতো বলে ব্যাংকিং এনকোয়ারি কমিটির রিপোর্ট 1929 থেকে 31 খ্রিস্টাব্দ থেকে জানা যায়। এই সময় বাংলার অন্তত 30% ধনী কৃষক এই কারবার সঙ্গে যুক্ত ছিল। ভাগ চাষী। কৃষক সমাজের দ্বিতীয় স্তরে অবস্থান করত ভাগ চাষী বা বর্গাদাররা। ভাগ চাষীর আবির্ভাব হতো। ধনী কৃষকদের সরাসরি জমি চাষ না করে তাদের কৃষি জমি চাষের দায়িত্ব নিতেন ভাগ চাষীদের হাতে। ভাগ চাষীর আসলে ছিল দরিদ্র কৃষক। মহাজনদের ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে মহাজন তাদের জমি জমা কেড়ে নেয়, ফলে তারা ভাগ চাষীতে পরিণত হয়। ফসল প্রাপ্তি। ভাগ চাষী নিজের খরচে মালিকের জমি চাষ করত এবং উৎপন্ন ফসলের অর্ধেক ভাগ পেত। তারা ফসলের মাধ্যমে খাজনা পরিশোধ করত। এবার দেখো ভূমিহীন কৃষক মজুর। ভূমিহীন কৃষকের ছিল প্রধানত ক্ষেত মজুর। তারা ধনী কৃষকের জমিতে নিজেদের কৃষি শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করত। সমাজের নিম্ন স্তরের দলিত ও আদিবাসী সম্প্রদায়ের মানুষই মূলত ভূমিহীন ক্ষেত মজুরে পরিণত হয়েছিল। অনেক হতদরিদ্র কৃষক মহাজনী ঋণের জালে সর্বস্ব হারিয়ে ক্ষেত মজুরে পরিণত হয়েছিল। হান্টারের বিবরণ থেকে জানা যায় 24 পরগনা জেলায় 1872 খ্রিস্টাব্দে ক্ষেত মজুর সংখ্যা ছিল খুবই সামান্য, কিন্তু 1888 খ্রিস্টাব্দে এই সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পায় এবং পরবর্তী সময় এই বৃদ্ধির গতি অব্যাহত থাকে। 1901 খ্রিস্টাব্দে আদমসভার রিপোর্ট থেকে জানা যায় যে এই সময় বাংলা, বিহার ও উড়িষ্যার কৃষকদের 17.5% ছিল ভূমিহীন ক্ষেত মজুর। এবার শিল্পের শ্রমশক্তির আত্মপ্রকাশ থাকে। দ্য এমার্জেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল লেবার ফোর্স। ঔপনিবেশিক শাসনকালে 1757 খ্রিস্টাব্দ থেকে 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশরা ভারতের শিল্পের প্রসারে কোনো উদ্যোগ নেয়নি, বরং নিজেদের বাণিজ্যিক স্বার্থে তারা দেশের ক্ষুদ্র কুটির শিল্পকে প্রায় ধ্বংস করেছিল। আধুনিক শিল্পের সূচনা। 1857 খ্রিস্টাব্দের পর থেকে বিভিন্ন উদ্যোগে ভারতের কিছু আধুনিক শিল্পের বিকাশ ঘটে। প্রথম দিকে ব্রিটিশ পুঁজিপতির উদ্যোগে, পরে ভারতীয় পুঁজিপতির উদ্যোগে ভারতের লৌহ ইস্পাত, কাগজ, চা, পাট, কয়লা, সুতিবস্ত্র, সিমেন্ট, কাঁচ, দেশলাই, রাসায়নিক প্রভৃতি বিভিন্ন শিল্পের বিকাশ ঘটে। 2, শ্রমিক শ্রেণীর উদ্ভব। ভারতে আধুনিক শিল্পের প্রসারের ফলে দেশের নতুন সামাজিক শ্রেণী হিসেবে শিল্প শ্রমিকদের আত্মপ্রকাশ ঘটে। বিভিন্ন শিল্প কারখানার প্রসারের সঙ্গে শিল্প শ্রমিকদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। 1880 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের 56টি সুতকল প্রতিষ্ঠিত হয়। এগুলিতে কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 45,000। 1882 খ্রিস্টাব্দে এবং পাটকলের সংখ্যা দাঁড়ায় 20টি। এগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল 20,000। শ্রমিকদের সংখ্যার বৃদ্ধি। 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সময় ভারতে কারখানার সংখ্যা এবং সেই সঙ্গে শ্রমিকের সংখ্যা আরও বৃদ্ধি পায়। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 খ্রিস্টাব্দের সময় ভারতে বিলাতি পণ্যের সরবরাহ বন্ধ হলে ভারতের শিল্প কারখানা আরও প্রসার ঘটে এবং শ্রমিক সংখ্যা বৃদ্ধি পায়। তবে যুদ্ধের পর ভারতের শিল্পগুলি আর বিদেশি প্রতিযোগিতার সম্মুখীন হলে বহু শ্রমিক বেকার হয়ে পড়ে। যাই হোক, শিল্পের শ্রমশক্তির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করে। একটা শ্রমিক আন্দোলন। ভারতের শিল্প শ্রমিকরা বিভিন্ন কারণে পুঁজিপতি মালিক ও ব্রিটিশ সরকারের উপর ক্ষুব্ধ হয়। এই ক্ষোভের বিভিন্ন কারণ ছিল। এক হচ্ছে রাজনৈতিক সচেতনতা। তিলক ও শ্রীমতী বেসান্তের হোম রুল আন্দোলনের ফলে শ্রমিকদের রাজনৈতিক সচেতনতা যথেষ্ট বৃদ্ধি পায়। 2, রুশ বিপ্লবের সাফল্য। 1917 খ্রিস্টাব্দে লেনিনের নেতৃত্বে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সাফল্যের ফলে ভারতীয় শ্রমিকরা বিশেষভাবে অনুপ্রাণিত হয়। শোষণ। শ্রমিকদের অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, স্বল্প মজুরি, অধিক সময় কাজ প্রভৃতির ফলে তারা ক্ষুব্ধ ছিল। অর্থনৈতিক দুরবস্থা। শ্রমিকদের কম মজুরি, তাদের উপর বিপুল করের বোঝা, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতি ঘটনা শ্রমিক অসন্তোষ বৃদ্ধি করে। শ্রমিক অসন্তোষ ফলে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের শ্রমিকরা আন্দোলনের পথে পা বাড়ায়। বিভিন্ন পর্যায়ে ভারতের শ্রমিকদের আন্দোলন এগিয়ে যায়। প্রথম পর্বে ধর্মঘট।
1917 ধর্মঘট। 1917 খ্রিস্টাব্দে ভারতের তীব্র শ্রমিক আন্দোলনের সূচনা হয়। এই বছর আহমেদাবাদের বস্ত্র শিল্পে কাজ নিযুক্ত শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে ব্যাপক ধর্মঘট শুরু করে। এছাড়া করাচির নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে কারখানা, গ্রেট ইন্ডিয়া পেনিনসুলার রেলওয়ে, বোম্বাইয়ের বস্ত্র শিল্প, ডাক বিভাগের শ্রমিকরা ধর্মঘটে সামিল হয়। 1918 খ্রিস্টাব্দে শ্রমিক সংগঠন। 1918 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে আহমেদাবাদের বস্ত্র শিল্প শ্রমিক আন্দোলন সফল হয়। এই বছর মুম্বাইয়ের বস্ত্র শিল্প, কলকাতা পৌরসভা, খড়গপুর ও লখনৌ রেল কারখানা, মাদ্রাজ ট্রাম্প কোম্পানি ও বস্ত্র শিল্প ক্ষেত্র প্রভৃতি ধর্মঘট হয়। 1919 থেকে 20 খ্রিস্টাব্দে ধর্মঘট। 1919 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, আসাম, মুম্বাই, মাদ্রাজ প্রভৃতি স্থানে রেল কারখানা, বন্দর, টাকশাল, চা বাগান, পাট শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প প্রভৃতিতে ধর্মঘট হয়। 1920 খ্রিস্টাব্দে ভারতের প্রায় সব শিল্পের শ্রমিকরা ধর্মঘটে সামিল হয়। অসহযোগ আন্দোলনের সময় ভারতের 450টি শ্রমিক ধর্মঘট সংগঠিত হয়। শ্রমিক সংগঠন। 1918 থেকে 1920 খ্রিস্টের মধ্যে ভারতের বেশ কয়েকটি শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন গড়ে ওঠে। বিপি ওয়াদিয়া 1918 খ্রিস্টাব্দে মাদ্রাজ লেবার ইউনিয়ন নামে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। গান্ধীজি আহমেদাবাদ বস্ত্রশিল্প শ্রমিকদের নিয়ে আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। জাতীয় কংগ্রেস 1919 খ্রিস্টাব্দে বিভিন্ন শাখা সংগঠনগুলিকে ট্রেড ইউনিয়ন গঠনে সহায়তা করার নির্দেশ দেয়। 1920 খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC গঠিত হয়। প্রশ্ন আসে, দেখো AITUC কবে গঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। লালা লাজপত রায়ের সভাপতিত্বে বোম্বাইয়ে অনুষ্ঠিত এই সংগঠনের প্রথম সম্মেলনে 31 ডিসেম্বর 1920 খ্রিস্টাব্দ ভারতের বিভিন্ন প্রান্তে 5 লক্ষ শ্রমিকদের প্রতিনিধি হিসেবে 806 জন যোগদান করেন। 1927 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান অন্তর্গত 45টি ইউনিয়নের অধীনে প্রায় 1.5 লক্ষ শ্রমিকের সদস্যপদ ছিল। 1929 খ্রিস্টাব্দে দেওয়ান চমনলাল, VV গিরি প্রমুখের নেতৃত্বে ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন। 1931 খ্রিস্টাব্দে বামপন্থীদের উদ্যোগে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 1934 খ্রিস্টাব্দে আচার্য নরেন্দ্র দেব ও জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রভৃতি সংগঠন, শ্রমিক সংগঠন গড়ে ওঠে। বামপন্থীদের ভূমিকা। 1925 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। কবে? 1925 খ্রিস্টাব্দে। হওয়ার পর থেকে ভারতের শ্রমিক আন্দোলনের বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুজাফফর আহমেদ, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, PC যোশী, হেমন্ত কুমার সরকার, কবি নজরুল ইসলাম প্রমুখ ছিলেন আন্দোলনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ। উদ্দেশ্য শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কাজের সময়রা, জমিদারি প্রথার বিলোপ, সংবাদপত্রের স্বাধীনতা ও বাক স্বাধীনতা রক্ষা, শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা প্রভৃতির উদ্দেশ্যে বামপন্থীরা শ্রমিক আন্দোলনে সামিল হয়। আন্দোলন বাংলা, মুম্বাই, পাঞ্জাব ও যুক্তপ্রদেশ 1925 থেকে 29 খ্রিস্টাব্দের মধ্যে শ্রমিক ও কৃষক পার্টি, 1925 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি প্রতিষ্ঠা করে বামপন্থীরা শ্রমিক আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পত্রপত্রিকা। শ্রমিকদের সমর্থনে বিভিন্ন বামপন্থী পত্রপত্রিকা প্রকাশিত হয়। বিশেষ উল্লেখযোগ্য পত্রিকা হল মুজাফফর আহমেদ সম্পাদিত গণবাণী 1923 খ্রিস্টাব্দে, সন্তোষ কুমারী গুপ্তা সম্পাদিত শ্রমিক, S.A. ডাঙ্গে সম্পাদিত সোশ্যালিস্ট 1924 খ্রিস্টাব্দে, শ্রীরাঙ্গা ভ্যালু চেট্টিয়া সম্পাদিত লেবার কিষান গেজেট প্রভৃতি। এছাড়া ক্রান্তি, কীর্তি, মজদুর কিষান, মেহনত কাশ প্রভৃতি পত্রপত্রিকা বামপন্থীদের উদ্যোগে প্রকাশিত হয়। বাংলায় ধর্মঘট। রেল ধর্মঘট। 1927 খ্রিস্টাব্দে শ্রমিক আন্দোলন নতুন মাত্রা পায়। এ সময় খড়গপুরের বেঙ্গল নাগপুর রেলের 25,000 শ্রমিক প্রচন্ড পুলিশ নির্যাতন উপেক্ষা করে 26 দিন করে ধর্মঘট চালিয়ে যান। ধর্মঘট প্রত্যাহারের পর 2700 শ্রমিককে ছাঁটাই করা হলে শ্রমিকরা পুনরায় 3 মাস ধরে ধর্মঘট চালায়। 1928 খ্রিস্টাব্দে লিলুয়া, ইস্ট ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান রেলে ধর্মঘট হয়। এই সময় ধর্মঘটী শ্রমিকদের উপর পুলিশ গুলি চালালে 5 জন শ্রমিকের মৃত্যু হয়। চটকল ধর্মঘট। 1928 খ্রিস্টাব্দে চেঙ্গাইলে লাটকো জুট মিল ও বাউরিয়ার ফোর্ট গ্লাস্টার চটকলে 6 মাস ধরে ধর্মঘট চালায়। 1929 খ্রিস্টাব্দে পুলিশের অত্যাচার উপেক্ষা করে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের শ্রমিকরা 37 দিন ধরে ধর্মঘট চালায়। ধর্মঘট পরিচালনার দায়িত্বে ছিলেন ডক্টর প্রভাবতী দাশগুপ্তার নেতৃত্বাধীন বেঙ্গল জুট ওয়ার্কার্স ইউনিয়ন। মুম্বাই ধর্মঘট। মুম্বাই শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সেখানকার 1.5 লক্ষ শ্রমিক 1928 খ্রিস্টাব্দে 6 মাস ধরে ধর্মঘট চালায়। এ সময় বস্ত্র কারখানার শ্রমিকদের জঙ্গি সংগঠন গিরিনি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ডাঙ্গে মীর জাকর জোগলেকর প্রমুখ কমিউনিস্ট নেতা এর সঙ্গে যুক্ত ছিলেন। বরখাস্ত হওয়া 6,000 শ্রমিকের পুনর্বহালের দাবিতে মুম্বাইয়ে 1929 খ্রিস্টাব্দে বস্ত্র শিল্প কারখানায় পুনরায় ধর্মঘট হয়। সাইমন কমিশন বিরোধী আন্দোলন। বামপন্থীর প্রবেশ শ্রমিকরা 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সাইমন কমিশন 1928 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি বোম্বাই বন্দরে পৌঁছলে শ্রমিক ধর্মঘট পালিত হয় এবং 30,000 শ্রমিক মিছিল বের করা হয়। এই বছর ভারতের বিভিন্ন অঞ্চলে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সদস্যরা কলকাতায় মিলিত হয়ে একটি সর্ববৃহৎ শ্রমিক ও কৃষক দল গঠনের চেষ্টা চালায়। আন্দোলন দমনের উদ্যোগ। ভারতীয় শ্রমিকদের প্রবল আন্দোলন দমনের উদ্দেশ্যে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার বিভিন্ন উদ্যোগ নেয়। হুইটলি কমিশন গঠন। সরকার 1929 খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠন করে শ্রমিকদের অবস্থার উন্নতির উদ্যোগ নেয়। 2. আইন প্রণয়ন। শ্রমিক আন্দোলনের দমনের উদ্দেশ্যে বলার লর্ড আরউইন শিল্প বিরোধ বিল এবং জননিরাপত্তা বিল নামে 2টি শ্রমিক স্বার্থবিরোধী বিল পাশ করে। প্রথমটি দ্বারা শ্রমিক ধর্মঘট বেআইনি ঘোষণা করা হয় এবং দ্বিতীয়টি দ্বারা কমিউনিস্টদের দমনের উদ্যোগ নেওয়া হয়। বিরাট ষড়যন্ত্র মামলা। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 1929 খ্রিস্টাব্দে 20 মাস 33 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র মামলায় ফাঁসানো হয় তাদের। গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে, পিসি যোশী, মিরাজ কর, গঙ্গাধর অধিকারী, শিবনাথ ব্যানার্জি, ধরণী গোস্বামী, বেঞ্জামিন ব্রাডলি, ফিলিপ স্পার প্রমুখ। অধিকাংশ বন্দীকে দোষী সাব্যস্ত করে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। নিষেধাজ্ঞা: শ্রমিক আন্দোলন দুর্ভাগ্য উদ্দেশ্যে সরকার 1934 খ্রিস্টাব্দে কমিউনিস্ট দল এবং তার সমস্ত শাখাগুলোকে বেআইনি বলে ঘোষণা করে, কিন্তু তা সত্ত্বেও শ্রমিক আন্দোলন সম্পূর্ণ দমন করা সম্ভব হয়নি। স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।